দাঁড়িয়ে কথা বলি, তখন ক্লাস 8 বা 9-এ পড়ি। আমার শুরুটা কিন্তু ভেরি আর্লি। ওই বয়সে আসলে কমেন্ট্রি করা, টেলিভিশন ক্যামেরার সামনে দাঁড়ানো সাহস বস্তু দেখবেন একই কথা তারা ব্যবহার করে, একইভাবে তারা ভাষ্য দেওয়ার চেষ্টা করে। আমি যে শব্দগুলো ব্যবহার করি অলমোস্ট দেখবেন রিভার্স শব্দ। কেউ যদি বলে টান টান উত্তেজনা, কমন শব্দ, আমি বলি ধুন্ধুমার উত্তেজনা। সবাই যেমন বলে প্রচুর দর্শক, একেবারে জ্যাম-প্যাক, আমি বলি জনগর্জনে প্রকম্পিত, জনগর্জনে আন্দোলিত, জনজোয়ারের একটা হিমাচল গ্যালারিতে লক্ষ্য করলাম আনন্দ। বাংলাদেশের মানুষ কিন্তু ফুটবল নিয়ে মাতামাতি করত, কেউ আবাহনী, কেউ মোহামেডান। এখন যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, পতাকার কোনো কমতি নেই। আমি যখন 97-এ মালয়েশিয়ার কুয়ালালামপুরের গিলাফ খেলাফ মাঠ থেকে ধারাভাষ্য দেই, তখন কিন্তু বাংলাদেশের মানুষ ক্রিকেটের খবরও রাখত না। আমি তখন কোনো টেলিভিশনও কিন্তু খেলা দেখায়নি, একমাত্র রেডিও বাংলাদেশ বা বাংলাদেশে বেতার খেলার ধারাভাষ্য সরাসরি সম্প্রচার করে। সর্বশেষ ইংল্যান্ডের মতো দল যারা বনেদিক টেস্টে ধারাভাষ্য এখনো পর্যন্ত দিতে পারে, বিকজ আমার ক্যারিয়ারটা অনেক লম্বা। অন্যদের ক্ষেত্রে কি হয়, বয়স্ক হয়ে খেলাধুলা বাদ দিয়ে তারপরে ধারাভাষ্য শুরু করে, কয়েক বছর করার পরে হয়তো আর তার পক্ষে সম্ভব হয় না। দেখুন, সুনীল গাভাস্কার কিংবদন্তি, যখন তিনি ভারতীয় দলের হয়ে খেলতেন, তোমার সন্তান যখন ভারতীয় টিমে খেলবে, 45 ঐতিহাসিক ঘটনা, এতদিন ধরে বাংলাদেশ দলের সেবা করে, একটা সুযোগ দেওয়াই যেত। হয়তো এর আগের 2টি টেস্টে ভালো করতে পারেনি। আপনি দেখুন মাহমুদুল্লাহ, কিন্তু আমি যদি ওয়ানডের কথা বলি, প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যিনি নাকি বিশ্বকাপের মতো আসরে ব্যাক টু ব্যাক 17 রান। অস্ট্রেলিয়ার এডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে যে বাংলাদেশের জয়, সেই জয়ের মহানায়ক এবং মহারাজা কিন্তু মাহমুদুল্লাহ। নিউজিল্যান্ড যারা নাকি গত বিশ্বকাপে ধারাভাষ্য দেয়, এবং যাদের কথা আমি একটু স্মরণ করতে চাই, আমার ডান দিকে 2জন ধারাভাষ্যকার, বাঁ দিকে 2জন ধারাভাষ্যকার, তারা কিন্তু চলে গেলেন বাংলার দেশে। আমি এখনো জীবিত। আমি বলবো যে শ্রদ্ধা আব্দুল হামিদ, মঞ্জুর হাসান মিন্টু, খোদাবক্স মৃধা এবং মোহাম্মদ মুসা, এই 4জন ধারাভাষ্যকার বাংলার দেশে চলে গেলেন। তো এই যে দীর্ঘদিন ধরে ধারাভাষ্য দেই, অভিষেক টেস্টের ধারাভাষ্য দিলাম, 100তম টেস্টের ধারাভাষ্য দিলাম। তো মাহমুদুল্লাহর ক্ষেত্রেও তো তাই, এতদিন ধরে আমি বাংলাদেশ দলের সেবা করি, 100তম টেস্ট খেলার যে মানসিক একটা ব্যাপার, সেটি তার মধ্যেও থাকবে, তার কল্পনার রাজ্যে থাকবে, তার চিন্তা চেতনার মধ্যে থাকবে। একটা সুযোগ তাকে দেওয়া যেত, এটি আমার বাইরে যেতে চাচ্ছিলাম যে আপনি এবং বাংলা গান যেন ডান্স করা, শুধু হলুদের অনুষ্ঠানই হোক, বিয়ের অনুষ্ঠানই হোক, এই দায়িত্ব বোধ থেকে আসবে ওরা। এর পাশাপাশি যেহেতু করেই ফেললাম, এরপরে যদি খুব আইডিয়াটা বা প্ল্যানিং যদি খুব ভালো থাকে, যদি আমার মনে হয় যে এটা খুব ভালো হবে, এটা করলে আমার ভাবমূর্তি বজায় থাকবে, তিনি কিন্তু উইকেটে এসে সেটেল হতেন, বলের মেধা এবং অনুকূল বিচার বিশ্লেষণ করে ব্যাটিং করতেন, তারপরে আলগা ধরনের বল পেলে সেগুলোকে 4-এ বা 6-এ পরিণত করতেন। আমি যদি হাবিবুল বাশার সুমনের কথা বলি, উইকেটে এসে শর্টস খেলে তিনি সেটেল হতেন। সাকিব আল হাসান অলমোস্ট হাবিবুল বাশার সুমনের মতো উইকেটে গিয়েই শর্টস খেলে তিনি সেটেল হতে চান। শুরুতেই যে বোলারের উপরে একটা প্রেশার তৈরি করা, বোলার আসলে সমস্যা। যখন দেখে যে সাকিব আল হাসান তিনি 17 রান করতে ব্যর্থ হলেন, যখন দেখে যে 5টি বা 7টি উইকেট লাভ করতে পারেনি এই ইনিংসে, তখনই এই সমালোচনাগুলো হয়। আসলে সাকিব আল হাসান, আপনি যদি বাংলাদেশের ক্রিকেটের কথা বলেন, আমি মনে করি সবচেয়ে বড় বিজ্ঞাপন, সবচেয়ে বড় পোস্টার বয়। বাংলাদেশের ক্রিকেটের এই অবস্থানে আসার পাশাপাশি যাদের অবদান না বললেই নয়, তার মধ্যে অন্যতম সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, এখন যারা তরুণ, ইভেন মোসাদ্দেক হোসেন,
তাদের অবদান অনেক বেশি। আমি যদি একটু আগে যাই, বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার যিনি প্রথম টেস্টে সবচেয়ে কম বয়সে এই শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৭ রান করেন মোহাম্মদ আশরাফুল। ভারতের বিরুদ্ধে টেস্টে তিনি করেন ১৫৮ রান অপরাজিত থেকে। আর যাদের উত্তরসূরি এই খেলোয়াড়েরা, সেই আইসিসি ট্রফির কথা আপনার মনে থাকার কথা, ১ বলে ১ রান, তখন আসিফুল হোসেন শান্ত, খালেদ মাসুদ পাইলট তারা ব্যাটিংয়ে ফাইন লেগে বল চলে যায়, আসিফুল হোসেনের ব্যাটে লেগে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেই দলের যারা সদস্য, সেই দলের অধিনায়ক আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাহমুদ সুজন, নাইমুর রহমান দুর্জয়, মোহাম্মদ রফিক, পাশাপাশি আরো অনেকের কথা বলতে হয়, আজহার আলী খান, সানোয়ার হোসেন, আনিসুর রহমান, তাদের হাত ধরেই কিন্তু সাইফুল ইসলাম বাংলাদেশের ক্রিকেটের যে ফাউন্ডেশন, বাংলাদেশের ক্রিকেটের যে জনপ্রিয়তা, বাংলাদেশের ক্রিকেটের যে উত্থান, ওখান থেকেই কিন্তু মূলত শুরু। তাদেরই উত্তরসূরি এখন যারা বাংলাদেশ করে। আর আপনি আশরাফুলের অত্যন্ত একজন ভক্ত যতটুকু আমি জানি, এবং আশরাফুল যে দলে খেলতে পারছেন এটা আপনাকে কতটুকু পীড়া দেয়, এবং আপনি কি মনে করেন যে ভবিষ্যতে এই জাতীয় দলে খেলাটা বাংলাদেশ পরাজিত করে ১০১ বলে ১০০ রান, ১০০ রান করার গৌরব অর্জন করে। সেই সময় অস্ট্রেলিয়ার ওই দলের বিরুদ্ধে ১০০ রান করা অনেক বড় একটা ব্যাপার। ফলে এখন দলে নেই, অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। আমি আশা করি তার যে শাস্তির মেয়াদ সেটি শেষ হওয়ার পরে তিনি আবার ফিরে আসবেন। আমি যদি আমাদের দেশের একজন বোলারের কথা বলি বা অলরাউন্ডারের কথা বলি, জাহাঙ্গীর শাবাব শাহ ৪০ বছর বয়সে তিনি বাংলাদেশ দলের হয়ে কিন্তু খেলে দেখালেন। মোহাম্মদ রফিকের কথা যদি বলি, 37 ইয়ার্স ওল্ড হয়েও তিনি কিন্তু বাংলাদেশ দলের সেবা করেন। ডেফিনেটলি মোহাম্মদ আশরাফুলের সুযোগ থাকবে, ডোমেস্টিকে তিনি ভালো করবেন, আবার ফিরে আসবেন, আবার বাংলাদেশ জাতীয় দলের সেবা করবেন। এখন তো আমাদের টিমে অনেক ইয়াংস্টার এবং তারা অনেক ভালো খেলছে, তাদের দিয়ে আসলে কিছু মনে হয় যে তাদের জায়গা করে রেখে একটু ডিফিকাল্ট, বাট তারপরেও অসম্ভব বলে কোনো বিষয় নয়। ওটাও আমাদের অনেক তাহলে এটা নিশ্চিত করে বলা যায় যে ধারাভাষ্যটা আসলে আপনি কিন্তু টাকার জন্য সম্পূর্ণ আপনার আবেগ থেকে এবং আপনার প্যাশন থেকে করা, ভালো লাগা ভালোবাসা থেকে করা, শখ থেকে করা, এবং এটি খুব এনজয় করা। যেমন ধরুন, যখন ধারাভাষ্যতে ক্রিকেটের মাঠ থেকে প্রায় প্রাণ তখন ১৬ কোটি মানুষ অপেক্ষা করে, তখন সারা পথ বলবে বাংলাদেশ যে জিতে গেল, তখন যে তারা ধরে নেমে পড়ে আনন্দ উল্লাস উচ্ছ্বাস উদ্বেগ সব প্রকাশ করে। এই যে ১৬ কোটি মানুষ, এবং যদি আমি ভারতের কথা বলি, পশ্চিমবঙ্গ আরও ১৫ কোটি বাঙালি থাকে, এবং বাংলাদেশি বা বাঙালি সারা পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে থাকে না। তারা যে আমার একটা ধরে নেমে পড়ে ওই জায়গাটিতে আমি খুব এনজয় করি। তো আগামী দিনের পরিকল্পনার মধ্যে আপনি অলরেডি আমাদেরকে যেটা বললেন যে আপনি হান্ট করতে চাচ্ছেন, যে ভালো ভালো উদীয়মান যারা ধারাভাষ্যকার তারা আছে তাদের করছেন আপনি, তো এর বাইরে আর কি ভবিষ্যৎ পরিকল্পনা আপনি আমাদের কাছে শেয়ার করতে চাচ্ছেন? আমি একটা একাডেমিও করতে চাই, যে একাডেমি থেকে প্রশিক্ষণ দেওয়া হবে ধারাভাষ্যকারকে। ট্যালেন্ট ফান্ড হলো একটা বিষয়, আর একটা হলো একাডেমি, যেটা নিয়মিত যেখানে প্রশিক্ষণ দেওয়া হবে। যেমন ধরেন এই যে প্রোনাউন্সিয়েশনের একটা ব্যাপার, সেক্ষেত্রে যারা বিখ্যাত তাদেরকে নিয়ে আসা, যেমন মাইক্রোফোনের ব্যবহার, কতটুকু দূর থেকে কথা বলতে হয় বা কতটা নিকটে নিয়ে কথা বলতে হয়, এক্ষেত্রে যারা বিশেষজ্ঞ। এর পাশাপাশি টেকনিক্যালি যারা সাউন্ড, ধরুন সাবেক ক্রিকেটার, সাবেক ফুটবলার, সাবেক হকি খেলোয়াড়, তাদেরকে নিয়ে এসে যে টেকনিক্যাল দিকগুলো রপ্ত করার একটা সুযোগ করে দেওয়া, এরকম একটা একাডেমিও আমার করার খুব আগ্রহ। তো আমরা ইন্টারভিউর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। শেষটা আমি আপনাকে দিয়ে করতে চাচ্ছি যে আমি আমার প্রশ্নের ব্যাকরণ মোটামুটি করে রেখেছি, যদি কোনো কিছু মিস করে থাকলে আপনি কিছু বলতে চান? সাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাই জয় ভাইকেও অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই বকবগানি ধারণ করার জন্যে, পাশাপাশি তিনি গৌরব অর্জন করেন। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে এত ভালো খেলার পরে এবং দেশের জন্য এত সম্মান বয়ে আনার পরেও দেখা যাচ্ছে যে সাকিবকে নিয়ে সমালোচনা হতেই থাকে, এবং আমার জানা মতে মানে এত ভালো খেলার পরে কাউকে নিয়ে এত সমালোচনা হয়েছে আমার জানা নেই, এটা কেন? এক্সপেকটেশনের জায়গাটা যখন খুব বেশি হয়ে যায়, যখন সবাই মনে করে বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান, যখন তিনি উইকেটে যাবেন 100 রান বা ডাবল 100 তিনি করবেন, যখন তিনি বোলিং করবেন এক ইনিংসে 5টি বা 7টি উইকেট তিনি লাভ করবেন, ফলে ওই জায়গাটিতে আসলে সমস্যা। যখন দেখে যে সাকিব আল হাসান তিনি 17 রান করতে ব্যর্থ হলেন, যখন দেখে যে 5টি বা 7টি উইকেট লাভ করতে পারেনি এই ইনিংসে, তখনই এই সমালোচনাগুলো হয়। আসলে সাকিব আল হাসান, আপনি যদি বাংলাদেশের ক্রিকেটের কথা বলেন, আমি মনে করি সবচেয়ে বড় বিজ্ঞাপন। 20 বছর বয়সে তিনি বাংলাদেশ দলের হয়ে কিন্তু খেলে দেখালেন। মোহাম্মদ রফিকের কথা যদি বলি, 37 ইয়ার্স ওল্ড হয়েও তিনি কিন্তু বাংলাদেশ দলের সেবা করেন। ডেফিনেটলি মোহাম্মদ আশরাফুলের সুযোগ থাকবে, ডোমেস্টিকে তিনি ভালো করবেন, আবার ফিরে আসবেন, আবার বাংলাদেশ জাতীয় দলের সেবা করবেন। কিন্তু এখন তো আমাদের টিমে অনেক ইয়াংস্টার। আমাকে একজন বলেছিল যে তুমি কি আব্দুল হামিদ হতে পারবে? আমি বলেছি আমি আব্দুল হামিদ হবো না, আমি চৌধুরী জাফর সরকারের থাকতে চাই। এই যে কনফিডেন্স এবং সেই কনফিডেন্সের সার্থকতাটা পরবর্তীতে আমরা দেখলাম যে চৌধুরী জাফর সরকার একজনই, এবং একদম ধারাভাষের ক্ষেত্রে নিজেকে কিংবদন্তি পর্যায়ে নিয়ে আসাটা, এই সূচনা থেকে শুরু করে আজ অব্দি চৌধুরী জাফর সরকার এই গল্পটার দিকটা আমাদের আপনার ভাষা কি বলবেন? দেখুন, যে শ্রদ্ধা আব্দুল হামিদ, যাকে বলা হয় বাংলা ধারাভাষ্যের জনক, বাংলা ধারাভাষ্যের পিতা, তার কণ্ঠেই প্রথম বাংলা ধারাভাষ্য প্রচারিত হয়। আমি যদি আমাদের এই উপমহাদেশের আরও 2-3জন কিংবদন্তি ধারাভাষ্যকারের কথা বলি, ভাগ্যের ব্যাপার। তো সব মিলিয়ে এবং টেকনিক্যালি সাউন্ড হওয়া, খেলাটা ফুটবলই হোক, ক্রিকেটই হোক, হকি হোক, টেকনিক্যাল যে বিষয়গুলো আপনাকে জানতে হবে, যে কি হতে পারে, কেন হলো না, কি হওয়া উচিত। আপনি দেখুন যে যখন আইসিসি ট্রফির ধারাভাষ্য দেয়, সেই 1 বলে 1 রান, তার আগে পর্যন্ত বাংলাদেশের মানুষ কিন্তু ফুটবল নিয়ে মাতামাতি করত। কেউ আবাহনী, কেউ মোহামেডান, এখন যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, পতাকার কোনো কমতি নেই। আমি যখন 97-এ মালয়েশিয়ার কুয়ালালামপুরের ইলাদ ক্লাব মাঠ থেকে ধারাভাষ্য দেই, তখন কিন্তু বাংলাদেশের মানুষ ক্রিকেটের খবর রাখত না। আমি তখন কোনো টেলিভিশনও কিন্তু খেলা দেখাইনি, একমাত্র রেডিও বাংলাদেশ বা বাংলাদেশে বেতার খেলার ধারাভাষ্য সরাসরি সম্প্রচার করে। তো এই যে তখনকার 13 কোটি মানুষকে কথামালা দিয়ে এক জায়গায় করে ফেলা, এইভাবে বল করলে উইকেট পাওয়া যায়, এইভাবে ব্যাট করলে বলকে 4 বা 6-এ পরিণত করা যায়, এটা কিন্তু আমার মাধ্যমে প্রথম বাঙালি জাতি প্রথম জানতে পারে। এবং ওই যে ধারাভাষ্য দিয়ে, কথামালা দিয়ে ক্রিকেটটাকে জনপ্রিয় করা এবং তারপর দৌড়ে নেমে আসা বাঙালি জাতি আর কিন্তু তারা করে ফিরে যায়। এখনো তারা ক্রিকেটের পাশেই থাকে, আশা করি ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশের যতগুলো বিজয়, সবগুলো বিজয়ের ঘোষণা কিন্তু বাঙালি জাতি প্রথম আমার কণ্ঠেই শুনতে পায়। কখনো বিদেশের মাঠ থেকে, কখনো দেশের মাঠ থেকে, সর্বশেষ ইংল্যান্ডের মতো দল যারা বনেদিক দেশ খেলে থাকে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ জয়লাভ করল, সেটিরও বিজয়ের ঘোষণা কিন্তু আমি দিলাম। এই যে সবগুলো বিজয়ের ঘোষণা, ফুটবলেরই হোক, ক্রিকেটের হোক, সেদিক থেকেও আই এম ভেরি লাকি, আই এম ভেরি হ্যাপি। এর পাশাপাশি আমি একমাত্র ধারাভাষ্যকার সারা বিশ্বে পরপর টানা ওয়ানডে এবং টি-20 মিলিয়ে 9টি বিশ্বকাপের ধারাভাষ্য দিলাম, যেটি একটি বিশ্ব রেকর্ড। কেউ পরপর বা টানা 9টি বিশ্বকাপের ধারাভাষ্য এখনো পর্যন্ত দিতে পারে, বিকজ আমার ক্যারিয়ারটা অনেক লম্বা। অন্যদের ক্ষেত্রে কি হয়, বয়স্ক হয়ে খেলাধুলা বাদ দিয়ে তারপরে ধারাভাষ্য শুরু করে, কয়েক বছর করার পরে হয়তো আর তার পক্ষে সম্ভব হয় না। দেখুন, সুনীল গাভাস্কার কিংবদন্তি, যখন তিনি ভারতীয় দলের হয়ে খেলতেন, তখন আমি তার খেলার ধারাভাষ্য দিতাম। যখন তিনি রিটায়ার্ড করে তার দ্বিতীয় ইনিংস ধারাভাষ্যের ক্যারিয়ার শুরু করে, বাংলাদেশের প্রথম
প্রথম বিশ্বকাপ ইংল্যান্ডে 1999 সালে জেমস ফোর্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গাভাস্কার এবং আমি পাশাপাশি